আচ্ছা, 2026 সালে আমি ফ্রিল্যান্সিং করব নাকি একটা বিজনেস শুরু করব? কোন সেক্টরে আগাইলে আমার জন্য ভালো হবে? আপনি একজন রানিং স্টুডেন্ট হইতে পারেন, অথবা অলরেডি পড়াশোনা শেষ করছেন, এখন আপনি যাচ্ছেন যে একটা বিজনেস করবেন, অথবা আপনি আসলে কোন কেরিয়ার চুজ করবেন সেটা এখনো সিদ্ধান্ত নিতে পারতেছেন না। আমি বলবো না এই ভিডিও দেখে আপনি এ টু জেড গাইডলাইন পেয়ে যাবেন, তবে এইটুকু বুঝতে পারবেন যে আপনার কোন দিকে যাওয়া উচিত, বা একটা ডিরেকশন আমি হয়তো আপনাকে দেখাইতে পারবো, যে ডিরেকশনটা মেনটেন করলে আশা করা যায় আপনি ঠকবেন না। তো চলুন শুরু করা যাক। আপনি ফ্রিল্যান্সিং করবেন নাকি ব্যবসা শুরু করবেন, কোন জিনিসটা আপনার জন্য ভালো হবে সেটি আমরা আলোচনা করার চেষ্টা করব, এবং কি এখানে আমরা সুবিধা এবং কি অসুবিধাও তুলে ধরবো। পাশাপাশি আপনার জন্য অ্যাকচুয়ালি কোন দিকে আগানোটা ভালো হবে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করি। আপনি ফ্রিল্যান্সার হবেন নাকি ব্যবসায়ী হবেন, তার জন্য আপনাকে নিজেকে নিজের কয়েকটা প্রশ্ন করতে হবে। 1 নাম্বার, আপনার উদ্দেশ্য বা লক্ষ্য কি? আপনি আসলে কোন দিকে আগাইতে চাইতেছেন, কেন আগাইতে চাইতেছেন, সেটা আপনার অবশ্যই একটা লক্ষ্য থাকতে হবে। যেরকম ছোটবেলা আপনি পড়ছেন যে এম ইন লাইফ, অর্থাৎ একটা নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে। সো লক্ষ্যটা আপনার আগে জানতে হবে। আপনি কোন লক্ষ্যে আগাইতে চান সেটা আপনার আগে শিওর হইতে হবে। দ্বিতীয় যে জিনিসটা আপনাকে জানতে হবে সেটা কি, এই সময় অনুযায়ী ওই লক্ষ্য স্থির করাটা কি রাইট ডিসিশন নাকি ভুল ডিসিশন হচ্ছে, সেটা আপনাকে আগে থেকে জানতে হবে। এখন আপনি বলতেন ভাই আমি যদি এত কিছু জানতামই তাহলে তো আমি আর আপনার ভিডিও দেখতাম না। আমি আজকে সেই জিনিসটা উপস্থাপন করার চেষ্টা করব যে এই যুগে 2026 সালে আপনি যদি ফ্রিল্যান্সার হন বা ব্যবসায়ী হন, সেই ক্ষেত্রে কোন কোন দিক আপনাকে মেনটেন করতে হবে, বা কোন কোন দিক আপনি জানলে আপনি ফ্রিল্যান্সার হইতে পারবেন অথবা ব্যবসায়ী হতে পারবেন, এবং কি সেই গাইডলাইনটা আমরা দেওয়ার চেষ্টা করব। তৃতীয় যে প্রশ্নটা আপনি নিজেকে নিজে করবেন সেটা কি, আপনার অভিজ্ঞতা বা দক্ষতা আছে কিনা। যে কোনো একটা কাজ করতে গেলে আপনার হয় অভিজ্ঞতা লাগবে, আর না হলে দক্ষতা লাগবে। অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের একটা জায়গাতেই কষ্ট থাকে বা আক্ষেপ থাকে, সেটা কি, দক্ষ লোক পাচ্ছি না। আবার আপনি যখন একজন জব সিকার, আপনার কাছে মনে হচ্ছে কি আমার তো অনেক অভিজ্ঞতা আছে বা আমার অনেক দক্ষতা আছে, আমি আসলে প্রপার জায়গা পাচ্ছি না। অর্থাৎ দুইটা জায়গাতেই সমস্যা আছে। অর্থাৎ আপনি আপনার জায়গা থেকে মনে করছেন যে এটা অনেক ভালো স্কিল বা অনেক ভালো দক্ষতা, কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটে এই জিনিসটা কাজে আসতেছে না। সো এই ধরনের স্কিল শিখেও তো লাভ নাই। চতুর্থ যে জিনিসটা আপনি নিজেকে প্রশ্ন করবেন সেটা কি, আপনি আসলে এই ঝুঁকি নেওয়ার জন্য বা রিস্ক নেওয়ার জন্য কতটুকু ক্যাপাবল সেটা আপনাকে আগে থেকে জানতে হবে। দুইটা ব্যবসার কথা বলা হচ্ছে, ফ্রিল্যান্সিং এবং কি ব্যবসা। এই দুইটা জায়গার ভিতরে অবশ্যই আপনাকে ঝুঁকি নিতেই হবে। ব্যবসাতে একটু ঝুঁকি বেশি, ফ্রিল্যান্সিং এ একটু ঝুঁকি কম। তার মানে এমন নয় যে ফ্রিল্যান্সিং মানে ঝুঁকি থাকবে না, এই জিনিসটা কিন্তু ভুল ধারণা। ফ্রিল্যান্সিং এও ঝুঁকি আছে, সেই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। আপনি যদি এজ এ ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার করতে চান, সেই ক্ষেত্রে সুবিধা কি পাবেন, অসুবিধা কি কি করতে পারেন, সেই সম্পর্কে আগে জেনে নেওয়ার চেষ্টা করি। ফ্রিল্যান্সিং করতে গেলে সবচেয়ে যে বড় সুবিধা পাওয়া যায় সেটা কি, ঝুঁকিটা তুলনামূলকভাবে অন্যান্য সেক্টরের তুলনায় কম। এখন আপনি বলতে পারেন কেমনে। ফ্রিল্যান্সিং মানে আমরা যেটা বুঝি, অ্যাকচুয়ালি যেটা বুঝি সেটা কি, যে আমি ঘরে বসে থেকে যে কোনো একটা কাজ করব, মানুষ আমাকে ডলার দিবে, টাকা দিবে। আসলে কিন্তু এটা ভুল ধারণা। একটা জায়গা থেকে কনসেপ্ট ঠিক আছে যে হ্যাঁ আপনি রিমোটলি কাজ করতে পারবেন, কিন্তু আপনি যাই কাজ করবেন সেই কাজটাই কেউ একজন কেনার জন্য বা টাকা দেওয়ার জন্য রেডি থাকবে বা ডলার দেওয়ার জন্য রেডি থাকবে, এটা ভুল ধারণা। সো ফ্রিল্যান্সার হিসেবে যদি আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে বর্তমান সময়ে ফ্রিল্যান্সারের অভাব নাই। সো এখানেও কিন্তু কম্পিটিশন চলে আসছে। অর্থাৎ আপনি একজন ফ্রিল্যান্সার হলে যে কাজ পাবেন এমন নয়। আপনি ফাইবারে অ্যাকাউন্ট খুলতে পারেন, বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট খুললেন, কিন্তু আলটিমেটলি কাস্টমার পাচ্ছেন না বা ক্লায়েন্ট আপনার কাজ পছন্দ করতেছে না। এর পিছনে কারণ কি, আপনার সঠিক দক্ষতা নাই, অথবা আপনি যেভাবে কমিউনিকেট করতেছেন সেই কমিউনিকেশনের ওয়েটাই ভুল। অর্থাৎ কোনো একজন কাস্টমারের কাছে আপনি হয়তোবা রিকোয়েস্ট করতেছেন যে আমার প্রোডাক্ট নিলে আপনি এই সুবিধা পাবেন, আপনি রিকোয়েস্ট করতেছেন যে আমার প্রোডাক্টটা নেন। আবার আপনি হয়তো চিন্তা করতেছেন কি, এই যে একটা দামি কাস্টমার, ইনার কাছে আমি কি করব, আমার প্রথম যেহেতু ক্লায়েন্ট, আমি ওনাকে $1000 একটা কাজ আমি এটা $20 দিয়ে দিব বা $100 দিয়ে দিব। কারণ কি, আমার কাজটাকে পছন্দ করুক। এই ক্ষেত্রে বেশিরভাগ সম্ভাবনা আপনার প্রোডাক্ট না নেওয়ার। কারণ কি, যে এজেন্সি $1000 দিয়ে একটা কাজ করাতে পারবে, ওই এজেন্সি কখনো রিস্ক নিবে না যে $100 একটা কাজ দিয়ে সে তার ব্যবসাটাকে বা তার কোনো পোর্টফোলিওকে নষ্ট করতে চাইবে না। সেই জন্য বলবো অবশ্যই আপনার পোর্টফোলিও কেমন সেই অনুযায়ী আপনাকে বাজেটও বুঝতে হবে। পাশাপাশি কাউকে রিকোয়েস্ট করার আগে আপনাকে চিন্তা করতে হবে আপনার আসলে কতটুকু পটেনশিয়ালিটি আছে সেটা আপনি শো করতে পারছেন কিনা। ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় সুবিধা কি, ঘরে বসে থেকেই আয় করা
করা যায়, এমনকি রিমোটলি যেহেতু কাজ করবেন সেক্ষেত্রে জাস্ট ইন্টারনেট কানেকশন পাশাপাশি কিছু গ্যাজেট থাকলেই আপনি মোটামুটি ভাবে ফ্রিল্যান্সিং করতে পারবেন। এমনকি ক্লায়েন্ট শুধুমাত্র বাংলাদেশে আছে এরকম না, সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি ক্লায়েন্টের কাছে পৌঁছাতে পারতেছেন, এটা সবচেয়ে বড় সুবিধা। এর পাশাপাশি অনেকেই চিন্তা করে আসেন যে ফ্রিল্যান্সিং করলেই হয়তো বা কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা, এই যে টাকার চিন্তা করে যেসব মানুষ ফ্রিল্যান্সিং করতে আসেন, এখানে আসলে ডার্ক সাইডটা আমরা চিন্তা করি না। অর্থাৎ ফ্রিল্যান্সিং এর কিছু অসুবিধাও আছে। সেই অসুবিধাগুলো কি কি? সর্বপ্রথম আপনি একটা স্কিল শিখছেন, সেই স্কিলের উপর বেস করে আপনার একটা ট্র্যাকশন রেডি করতে হবে, আপনার একটা পোর্টফোলিও থাকতে হবে। সেই পোর্টফোলিও যদি মজবুত না হয় সেই ক্ষেত্রে আপনি কাস্টমার সচরাচর পাবেন না। 6 মাস, 1 বছর, 2 বছর লেগে আছেন, তারপরও কাস্টমার নাও পাইতে পারেন। হ্যাঁ, 2-1টা কাস্টমার হয়তো আপনি পাচ্ছেন, এই কাস্টমার দিয়ে আলটিমেটলি আপনার খুব একটা কাজ হবে না। হয়তো আপনি চিন্তা করে আসছেন যে ফ্রিল্যান্সিং করব, একটা কাজ করব, $400, $500 কাজ করব, একটা কাজ, কিন্তু আপনি কাজ পাচ্ছেন $5 বা $10। কারণ কি? আপনাকে ওইভাবে জাজ করতে পারতেছে না, অথবা আপনি নতুন হিসেবে যখন আসছেন সেই ক্ষেত্রে মার্কেটে আপনার সাথে আরো অনেক বেশি অভিজ্ঞ লোকজন বসে আছে, তো তারাও কিন্তু ক্লায়েন্ট খুঁজতেছে, এবং কি তাদের এজেন্সিও থাকতে পারে। অর্থাৎ তারা আজকাল আর নিজে কাজ না করে বিভিন্ন মাধ্যম দিয়ে তারা কাজ করে নিচ্ছে, তারপর তারা কাস্টমার কাছে সেই জিনিসটা উপস্থাপন করতেছে। আমরা যখন এজ এ নতুন ফ্রিল্যান্সার হিসেবে জয়েন করি, এই ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যাটা আমরা করি সেটা কি? আমরা কাস্টমারের সাথে কমিউনিকেট কেমনে করবো সেটা আমরা জানি না, অথবা কাস্টমারের সাথে যখন কমিউনিকেশন করতে হয় তখন তো ইংলিশে কথা বলতে হয়, আমাদের ইংলিশে জড়তা আছে বা ইংলিশে আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেছি না। হয়তো আমরা ইংলিশ শুনলে কোন রকম বুঝি, কিন্তু আমরা ইংলিশ বলতে পারি না। এই যে সমস্যার কারণে দেখা যাচ্ছে কিন্তু আমরা জাস্ট একটা স্কিল শিখলাম, আলটিমেটলি এটাকে কাজে লাগাইতে পারতেছি না। আর এর পাশাপাশি আমাদের তো আরেকটা বড় সমস্যা আছে, সেটা কি? আমরা লার্নিং মাইন্ডসেটের মানুষ নই। আমরা একটা স্কিল শিখছি, তার মানে আমাদের নিজেদের ভিতরে একটা অহংকার চলে আসে, বা আমরা একটা জিনিস শিখে গেছি, আমাদের ভিতরে একটা অন্য লেভেলের ভাব চলে আসে। নতুন জিনিস আমরা শিখবো, সেই জিনিস আমাদের চিন্তা ভাবনা থাকে না, আমরা ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করতে পারি না। আমরা যা চিন্তা করি অন্যকে ঠকায় বা অন্য কাউকে এই সামান্য একটু জিনিস গসা মাজা করে দিয়ে দিলে হয়তো বা সে পছন্দ করবে। আলটিমেটলি একবার কাস্টমার আপনার থেকে নিবে, রিপিটলি আপনার কাছে আসবে না। যার কারণে দেখা যাচ্ছে আমাদের অনেক ফ্রিল্যান্সাররা কিন্তু ঝরে পড়তেছেন। সো আমি বলবো আপনাকে, এজ এ ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার শুরু করতে গেলে এটাও একটা চাকরির মতনই, কিন্তু এটা আপনার রিমোটলি করতে পারছেন। সো আপনি যখন চাকরির মতন চিন্তা করবেন, সেক্ষেত্রে আপনি একটু জাস্ট চিন্তা করেন, আপনি জাস্ট অফিসে আসতেছেন না, অফিসের এনভায়রনমেন্টে বসলেন না, ঠিক আছে, কিন্তু একটা অফিসে কি কি কাজ হয় সেটা আপনাকে একটু বুঝতে হবে। ধরুন অফিসের ভিতরে একটা হায়ারার্কি মেইনটেইন হয়, সবার উপর একজন বস থাকে, তার নিচে আরেকজন থাকে, তার নিচে আরেকজন থাকে, একদম ফিল্ডে কিছুজন লোকজন থাকে, তারা কি করে? ফিল্ডে কাজগুলো করে। তো ফিল্ডে যে কাজগুলো হচ্ছে সেগুলো নিয়ে কি করে মোটামুটি একটা লেভেলে বা হায়ারার্কির এক ধাপ উপরে দেওয়া হয়, বা সুপারভাইজারকে দেওয়া হয় যে জিনিসটা একটু চেক করেন। সুপারভাইজার যখন দেখে যে তেমন কোনো সমস্যা নেই, কিছু কারেকশন থাকতে পারে, সেগুলো উপরের লেভেলে পাঠানোর আগে বলে দেওয়া হয় যে এগুলো একটু কারেকশন করে দেন। কারেকশন একটা আসলো, তারপর কি করা? উপরের লেভেলে পাঠানো হয়। কোন একটা কোম্পানির এইচআর এর কাছে জিনিসটা সাবমিট হওয়ার আগে মোটামুটি 2-1 বার রিভিশন হয়ে গেছে। এখন এইচআর যখন দেখলো কোনো ভুল নাই, তখন কি করে? অ্যাপ্রুভাল দিয়ে দিল। কিন্তু তার আগে কিন্তু সুপারভাইজার বারংবার চেক করলো। এখন কথা হলো যে আপনি যদি চিন্তা করেন যে কোনো রকম একটা গসামজা করে জিনিসটা একটা সাবমিট দিয়ে দিবেন, এটা কি কোনোভাবে সুপারভাইজার মেনে নিবে? সুপারভাইজার কাকে বলা হয়? সুপারভাইজার তাকে বলা হয় যে কি করবে, আসলে অ্যাকচুয়ালি মাঠে কি হইতে পারে বা মাঠে কি ধরনের কাজ হইতে পারে সেটা ভুল ধরতে পারে। সো উনি যদি ভুল ধরতে পারে, তাহলে আপনি চিন্তা করেন, আপনি যখন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছেন, সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টরা আপনি যদি ওইরকম ভাবে খুশি না করতে পারেন, আপনি পরবর্তী সময় ওই কাস্টমারের কাছ থেকে নতুন কোনো অর্ডার পাবেন না। এই জন্য বলবো, ধৈর্যের সাথে যেরকম শিখতে হবে, অন্যদিকে এগুলাকে অনুশীলন করতে হবে, নতুন নতুন জিনিসের সাথে ক্রিয়েটিভ মাইন্ডসেট দিয়ে আমাদের ইনোভেট করতে হবে। তা না হলে অ্যাকচুয়ালি মার্কেটে টিকে থাকাটা খুব কঠিন হয়ে যাবে। আমরা মোটামুটি ফ্রিল্যান্সিং এর সুবিধা অসুবিধা বুঝে গেছি, ফ্রিল্যান্সিং এমনি করতে সেটা আমরা বুঝে গেছি। এখন আসেন আমরা বিজনেস করবো কিনা। বিজনেসের কিছু সুবিধা আছে। সুবিধা কি? আপনি যখন এজ এ বিজনেসম্যান হবেন, সেই ক্ষেত্রে সবচেয়ে বড় যে সুবিধা, সেটা আপনার মোটামুটি একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম চলে আসবে বা ফাইন্যান্সিয়াল অবস্থা পরিবর্তন হবে। দ্বিতীয় যে সুবিধা পাওয়া যায় সেটা কি? আপনার নিজের বলার মতন বা নিজের পরিচয় দেওয়ার মতন একটা প্রতিষ্ঠান আপনার আছে। তৃতীয় যে সুবিধা পাওয়া যায় সেটা কি? আপনি অনেকরে চাকরি দিতে পারতেছেন, অর্থাৎ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতেছেন। অর্থাৎ আপনাকে কোন একটা চাকরির উপর ভরসা করতে হচ্ছে না, উল্টা আপনি মানুষে চাকরি দিতে পারতেছেন। এটা একটা অন্য লেভেলের শান্তির জায়গায়। এটা আসলে যারা ব্যবসায়ী মানুষ তারাই বুঝবেন। যেহেতু আমি নিজেও একজন ব্যবসায়ী, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি বিজনেস শুরু করতে পারেন। তবে খেয়াল করবেন, বিজনেস করতে গেলে কিছু জিনিস আপনাকে মানতে হবে, কিছু কিছু জায়গায় সমস্যা আছে, সেই সমস্যাগুলো আপনাকে জানতে হবে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে সকলে কি বিজনেস করতে পারবে? বিজনেস আসলে খুব কঠিন জিনিস এরকম কিছুই না, বিজনেস যে কেউ করতে পারে।
তবে বিজনেস করতে গেলে আমাদের ভিতরে প্রথম যে চিন্তা থাকে সেটা কি, অনেক বেশি পুঁজি লাগবে। এটা ভুল ধারণা। বিজনেস করতে গেলে পুঁজির পরিমাণ হয়তো 10 থেকে 20% লাগবে, বাদ বাকি 80 থেকে 90% আপনার সাহস লাগবে। অনেকে বলে থাকেন যে 100%-এর ভিতর 10% লাগবে পুঁজি, 90% লাগে সাহস। তো আমি বলবো আপনাকে, অ্যাকচুয়ালি কথাটা সত্য। তো আপনি যদি বিজনেস করতে চান সেক্ষেত্রে সাহসটা থাকতে হবে। এখন আপনি বলতে পারেন ভাই সাহস বলতে কি বোঝাইতেছেন? সাহস বলতে বোঝাইতেছে এখানে নতুন নতুন জিনিস শিখতে হবে, নতুন নতুন সমস্যা আসবে সেটা সমাধান করতে হবে, পাশাপাশি রিস্ক নিতে জানতে হবে। অর্থাৎ রাইট ডিসিশন তো নিবেন কখন? যখন না সমস্যায় পড়বেন, যখন না রিস্কে পড়বেন। যখন রিস্ক চলে আসতেছে বা কোনো একটা সমস্যা আসতেছে, ওই সময় রাইট ডিসিশন নিতে জানতে হবে। না হলে আসলে একজন বিজনেসম্যান আপনি হইতে পারবেন না। তার মানে একজন বিজনেসম্যানের ভিতরে কয়েকটা গুণাবলী থাকতে হবে। 1 নম্বর হলো তাকে বাজার ব্যবস্থাপনা সম্পর্কে জানতে হবে। 2 নম্বর তাকে মার্কেটিং সম্পর্কে জানতে হবে। 3 নম্বর কাস্টমারকে কেমনে সামাল দিতে হয় সেটা জানতে হবে। 4 নম্বর নতুন নতুন সমস্যা আসবে সেই সমস্যার সমাধান জানতে হবে। 5 নম্বর ইনোভেটিভ চিন্তা ভাবনা করতে হবে। 6 নাম্বার ঝুঁকি নিতে জানতে হবে। 7 নাম্বার, এটি সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা কি, সাহসটা থাকতে হবে। সো আপনি যদি এই জিনিসগুলো করতে পারেন সেক্ষেত্রে বলবো ইনশাল্লাহ আপনি একজন ব্যবসায়ী হতে পারবেন। এর বাইরে আরো অনেক স্কিল আছে, অনেক জিনিস শিখতে হবে, প্রতিনিয়ত আপনি শিখবেন, এটি স্বাভাবিক। একজন লার্নিং মাইন্ডসেটের মানুষ হলে সেক্ষেত্রে তার জন্য বিজনেস করাও অনেকটাই সহজ হয়। এখন আসুন আমার জায়গা থেকে পরামর্শটা কি হবে, আপনি ব্যবসায়ী হবেন নাকি ফ্রিল্যান্সার হবেন? আমার জায়গা থেকে পরামর্শ হবে 2 ধরনের। 1 নাম্বার, যদি আপনার কাছে এরকম কোনো স্কিল জানা থাকে, অলরেডি শিখছেন, এরকম স্কিল থাকে, মানে মোটামুটি একটা ট্র্যাকে আছেন, সেই ক্ষেত্রে আমি বলবো আপনি অবশ্যই ওই ট্র্যাকে থেকে ভালোভাবে ওই জিনিসটা রপ্ত করেন, ভালোভাবে শিখেন। শেখার পর আপনি কি করবেন, ওই সেক্টরে কোনো একটা জায়গায় পার্ট টাইম জব করেন অথবা আপনি ফ্রিল্যান্সিং করেন। অর্থাৎ আপনি গ্রাফিক ডিজাইন শিখতে পারেন, ভিডিও এডিটিং শিখতে পারেন, বা যে কোনো একটা সেক্টরে কাজ করতে, ওই জিনিসগুলো আপনি আগে ভালোভাবে নিজে শিখেন। শেখাটা খুব জরুরি। শেখার পরে সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করেন। অর্থাৎ আপনি একটা ট্র্যাকে আছেন, সেই ট্র্যাক থেকে কখনো বেরোবেন না, সেই ট্র্যাকে আপনি থেকে যান, থেকে আপনি 1-2 বছর আগে শিখেন, অভিজ্ঞতা অর্জন করেন। তারপর আপনি কি করবেন, মোটামুটি একটা অভিজ্ঞতা যখন তৈরি হবে, একটু সাহস যখন আপনার হবে, তখন আপনি চাইলে বিজনেস শুরু করতে পারেন। আর যদি আপনি একেবারে ফ্রেশার হন, আপনি প্রথমে এই ভিডিও দেখছেন, এর আগে আপনি চিন্তা করছেন ফ্রিল্যান্সিং তো অনেকের কাছে শুনছি, ফ্রিল্যান্সিং নিয়ে অনেক অনেক সুযোগ সুবিধা শুনছি, আপনি এই ভিডিওর মাধ্যমে তো বুঝছেন যে অসুবিধাও আছে। তো এখন আমি আপনাকে বলবো যে আপনি ফ্রিল্যান্সিং করবেন নাকি ব্যবসায়ী হবেন। আমি আপনাকে বলবো যে ফ্রিল্যান্সিং করার চাইতে ব্যবসায়ী হওয়াটা খুবই জরুরি। বিশেষ করে বাংলাদেশে পার্সপেক্টিভ চিন্তা করলে ফ্রিল্যান্সিং এর সমস্যাটা অনেক বেশি। এই দিক থেকে আপনি ব্যবসায়ী হলে মোটামুটি ভাবে ভালো একটা পর্যায়ে যেতে পারবেন। এখন আপনি বলতে পারেন আমি কেন ফ্রিল্যান্সিং না করে ব্যবসায়ী হবো? এই ক্ষেত্রে আমি আপনাকে একটা জিনিস বুঝাবো, সেটা কি, ফ্রিল্যান্সিং শিখলেন, আগামী 5 বছর পরে আপনি কি করবেন? নতুন একটা স্কিল শেখার জন্য আবার নতুন করে সময় দিবেন। তখন তো আপনার মোটামুটি পরিবার হয়ে যাবে, অর্থাৎ বউ বাচ্চা আনুষঙ্গিক অনেক কিছু হয়ে যাবে। ওই সময় চাইলে আপনি হুট করে কিন্তু আপনার কেরিয়ার পরিবর্তন করতে পারবেন না। সো এই জন্য বলবো যে আপনি যদি এখনো যদি ফ্রেশার হন, চিন্তা ভাবনা পর্যায়ে থাকে, সেক্ষেত্রে আমি বলবো আপনি একজন ব্যবসায়ী হওয়ার চেষ্টাটা করেন। আর যদি আপনার একান্ত টার্গেট থাকে যে আমি ফ্রিল্যান্সিংই করব, সেক্ষেত্রে অবশ্যই আপনি ফ্রিল্যান্সিং করবেন। তার মানে আপনি ভালোভাবে ডেডিকেটেড হয়ে গেছেন, ওকে, আপনি ফ্রিল্যান্সিং করেন। তবে এই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে এইসব সমস্যা বলছি, এইসব সমস্যাও জানতে হবে, সুবিধাগুলো জেনে আপনি যদি কাজ করতে পারেন, ইনশাআল্লাহ আশা করা যায় ফ্রিল্যান্সিং থেকেও ভালো কিছু করা যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন।